ইরান ও লেবাননে নিহতের সংখ্যা প্রায় 800, হামলা জোরদারের নির্দেশ ট্রাম্পের, পাল্টা আক্রমণের জোরদার ইরানের, হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা। মধ্যপ্রাচ্যের রুটের 147টি ফ্লাইট বাতিল, উদ্বেগ উৎকণ্ঠায় প্রবাসী ও বিদেশগামীরা, কাতারের ভিসার মেয়াদ বাড়ল 1 মাস। ঢাকার 2 সিটির ফান্ড শূন্য, প্রধানমন্ত্রীর শরণাপন্ন 2 প্রশাসক, মহানগরবাসীর দুর্ভোগ লাঘবে ব্যবস্থার নির্দেশ তারেক রহমানের। 3 দিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর, বাংলাদেশের সাথে কৌশলগত সম্পর্ক জোরদারই লক্ষ্য। সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাংক হিসাব তলব করে সব ব্যাংককে চিঠি দিয়েছে বিএফআইইউ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। চতুর্থ দিনের মতো পাল্টাপাল্টি হামলা আর তীব্র সংঘর্ষে জ্বলছে গোটা মধ্যপ্রাচ্য। ইরান থেকে লেবানন, ইসরায়েল থেকে সৌদি আরব, কাতার, কুয়েত, দুবাই, গোটা অঞ্চল এখন পরিণত এক যুদ্ধক্ষেত্রে। ইরানের প্রেসিডেন্ট ভবন সহ নতুন অন্তর্বর্তী কাউন্সিল সদস্যদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সেই সাথে ইরানকে সমর্থন দেয় লেবাননে হিজবুল্লাহদের দমনে ব্যাপক অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল ও আমেরিকা। ইরান ও লেবাননের মার্কিন ইসরায়েল যৌথ হামলায় নিহতের সংখ্যা বেড়ে 800-র কাছাকাছি পৌঁছেছে। যুদ্ধবন্ধে আলোচনার সম্ভাবনা অনেক দেরি হয়ে গেছে উল্লেখ করে তা নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানে হামলা নিয়ে দেশে বিদেশে ব্যাপক চাপের মুখে পড়েছেন তিনি। ডেস্ক রিপোর্টে আরো জানাচ্ছেন রিফাত জামান। এটি ফিলিস্তিনের গাজার গণকবর নয়, এই গণকবর খোঁড়া হচ্ছে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ ইরানে। গেল 28 ফেব্রুয়ারি মুসলিম গণহত্যাকারী ইসরায়েল ও তার বন্ধু আমেরিকা নৃশংস হামলা চালিয়ে ইরানের মিনাব শহরের একটি গার্লস স্কুলের 165 জনেরও বেশি শিশুকে হত্যা করেছে। শিশুদের এত বড় গণকবর এর আগে দেখেনি মিনাবের অধিবাসীরা। শুধু মিনাব নয়, গেল 4 দিন ধরে তীব্র হামলা আর হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে গোটা ইরানে। মঙ্গলবার ভোর থেকে ইরানের বিভিন্ন শহরে চলছে মার্কিন ইসরায়েলি বাহিনীর তাণ্ডব। রাজধানী তেহরানে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পর এবার নবগঠিত অন্তর্বর্তীকালীন লিডারশিপ কাউন্সিলের সদস্যদের হত্যা করতে মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট ভবনেও হামলা চালিয়েছে এই জোট বাহিনী। ইরানের উপর হামলা আরও জোরালো করার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বর্বর জোট বাহিনী শুধু ইরানেই হামলা চালিয়ে ক্ষান্ত হচ্ছে না, তেহরানকে সমর্থন দেয় এবার হিজবুল্লাহদের বিরুদ্ধেও সাঁড়াশি অভিযান চালিয়ে যাচ্ছে তারা। মঙ্গলবার ভোর থেকে লেবাননের রাজধানী বৈরুতের ভিতরে ঢুকে পড়ে স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। একই সাথে চলছে দফায় দফায় বিমান হামলা। এতে এ পর্যন্ত 50 জনেরও বেশি লেবানিসকে হত্যা করেছে তারা। তবে আমেরিকা ও ইসরায়েলের মতো শক্তিধর জোটের বিরুদ্ধে একাই লড়ে যাচ্ছে ইরান। তেহরানের পাল্টা হুঙ্কারে জ্বলছে সৌদি আরব, কাতার, কুয়েতে থাকা মার্কিন সামরিক ঘাঁটি, দূতাবাস ও তাদের তেল গ্যাস ক্ষেত্র। পরিস্থিতি নাজুক হয় সৌদি ও কুয়েতের দূতাবাস বন্ধ ঘোষণা করেছে আমেরিকা। ইরানের হামলা থেকে বাঁচতে জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত সহ 15টি দেশের মার্কিন নাগরিকদের মধ্যপ্রাচ্য ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। টানা চতুর্থ দিনে এসেও ক্ষতিগ্রস্ত দেশগুলোতে স্থগিত রয়েছে বিমান চলাচল। তবে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের কয়েকটি ফ্লাইটের গতিপথ পরিবর্তন করা হয়েছে। মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হয়েছে আরও যুদ্ধবিমান। তবে যুদ্ধ বন্ধে আলোচনা অনেক দেরি হয়ে গেছে উল্লেখ করে আলোচনার প্রস্তাব নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র তৈরির যে অভিযোগ এনে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, সে দাবির পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানান, এখন পর্যন্ত ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির কোনো প্রমাণ দেখেনি রাশিয়া। তবে ইরানে হামলা নিয়ে ঘরে বাইরে ব্যাপক চাপের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে হামলার বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে ভারত, পাকিস্তান ও ফিলিপাইন সহ বিশ্বের বিভিন্ন দেশে। পাকিস্তানের করাচি, ইসলামাবাদ ও লাহোরে মার্কিন কনসুলেটের বাইরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী বিক্ষোভ করেছে শত শত মানুষ। তারা মিনাব শহরে স্কুলে হামলা চালিয়ে শিশুদের হত্যার নিন্দা জানায়। আমরা এখানে এসেছি ইরানের উপর আমেরিকা ইসরায়েলের হামলার প্রতিবাদ জানাতে। নিছক ভণ্ডামির মাধ্যমে তারা একটি গার্লস স্কুলে হামলা চালিয়ে 150 জনেরও বেশি নিরীহ শিশুকে হত্যা করেছে, আর তারাই নারী স্বাধীনতার কথা বলে। আমরা এই নৃশংসতার নিন্দা জানাতে এখানে এসেছি।
বিক্ষোভ হয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি ও জম্মু ও কাশ্মীরেও। তারা মার্কিন বিরোধী স্লোগান দেওয়ার পাশাপাশি খামেনি হত্যা ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চুপ থাকার কড়া সমালোচনা করেন। हमारे देश के जो प्रधानमंत्री का जो संयम रखने का जो कोटम कोट है, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চুপ থাকার কৌশল ভুল। এটা ভুল কারণ আপনি খুনি এবং ভিকটিমকে এক কাতারে ফেলতে পারবেন না। এই কারণে তার স্পষ্টভাবে বলা উচিত যে আমেরিকা এবং ইসরায়েল যা করেছে তা ভুল, ভুলকে ভুল বলা উচিত। जो अमेरिका और इजराइल ने किया वो गलत है। ইরান সংঘাতের বিষয়ে নরেন্দ্র মোদীর নীরবতা কি বোঝায়? এটি আত্মসমর্পণের ইঙ্গিত দেয়। এটি প্রতিটি জাতির মৌলিক নীতিগুলোর বিপরীত ইঙ্গিত দেয়। এছাড়া ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় মার্কিন দূতাবাসের বাইরে জড়ো হয়ে আমেরিকা বিরোধী স্লোগান দেন বিক্ষোভকারীরা। পুরানো হয় মার্কিন পতাকাও। আমরা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের নিন্দা জানাই। ট্রাম্প এবং নেতানিয়াহু যুদ্ধাপরাধী, যাদের কেবল সামরিক লক্ষ্যবস্তুতেই নয়, বেসামরিক স্থাপনাগুলোতেও বোমা হামলার জন্য জবাবদিহি করা উচিত। আর ইরানে হামলার বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে রাস্তায় নেমে এসেছে খোদ যুক্তরাষ্ট্রের আটলান্টার অধিবাসীরা। তারা অবিলম্বে হামলা বন্ধের দাবি জানান। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক। এদিকে সৌদি আরবের রিয়াদে মার্কিন দূতাবাসে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইরান। এই খবর নিশ্চিত করেছে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর চরম প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে মিসাইল হামলায় বাহরাইনে মার্কিন বিমান ঘাঁটি ধ্বংসের দাবি করেছে ইরান। হিজল জোবাইরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে মঙ্গলবার ভোরে এক ভয়াবহ ড্রোন হামলার ঘটনা ঘটেছে। হামলার সময় দূতাবাসের ভেতরে আগুন ছড়িয়ে পড়ে এবং ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রাঙ্গণে বিস্ফোরণের শব্দে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত সরাসরি কেউ এই হামলার দায় স্বীকার করেনি। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বিবৃতিতে এই হামলার খবর নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, দুটি ড্রোন সরাসরি মার্কিন দূতাবাস প্রাঙ্গণে আঘাত হানে। হামলার সঙ্গে সঙ্গে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এই ঘটনার পরপরই মধ্যপ্রাচ্যে উত্তেজনা দ্রুত ছড়িয়ে পড়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, এই হামলার জবাবে ওয়াশিংটন কি পদক্ষেপ নেবে তা খুব শিগগিরই দেখা যাবে। তিনি স্পষ্ট করেছেন, যুক্তরাষ্ট্র কোনোভাবেই এই হামলার ঘটনায় চুপ থাকবে না এবং বড় ধরনের প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে। হামলার পরিপ্রেক্ষিতে রিয়াদের মার্কিন দূতাবাস জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করেছে। জেদ্দা ও তেহরানে অবস্থানরত সব কর্মীকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সৌদি আরবে অবস্থানরত সব মার্কিন নাগরিককে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এই ঘটনার পর স্থানীয় সামরিক স্থাপনা ও কূটনৈতিক এলাকায় অপ্রয়োজনীয় যাতায়াত সীমিত করারও নির্দেশ দেওয়া হয়েছে। গোটা মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন স্থাপনাগুলোয় জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। আল জাজিরা সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, রিয়াদের কূটনৈতিক এলাকায় নিরাপত্তা ব্যবস্থা কয়েক গুণ জোরদার করা হয়েছে। সৌদি কর্তৃপক্ষ হামলার উৎস শনাক্ত করতে তদন্ত শুরু করেছে। একই সময় মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলেও সংঘর্ষের খবর আসছে। বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় একটি মার্কিন বিমান ঘাঁটি ধ্বংস হয়েছে। সংবাদ সংস্থা ফার্স জানায়, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC এই হামলা চালিয়েছে। ফুটেজে দেখা যায় লক্ষ্যবস্তুতে রকেট ব্যারেজের ব্যাপক বিস্ফোরণ। ফার্স জানায়, IRGCর ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনের শেখ ইসা অঞ্চলে একটি বিমান ঘাঁটি ধ্বংস হয়ে গেছে এবং জ্বালানির ট্যাঙ্কগুলো বিস্ফোরিত হয়েছে। চরম অস্থিতিশীল এই অবস্থায় সম্ভব হলে অবিলম্বে মধ্যপ্রাচ্যের দেশগুলো ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছে মার্কিন নাগরিকদের। এখন এসব দেশে অবস্থান গুরুতর ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। হিজল জোবায়ের, বাংলাভিশন। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর এই পর্যন্ত ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী 147টি ফ্লাইট বাতিল করা হয়েছে। আর এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী, বিশেষ করে প্রবাসী কর্মীরা। এদিকে কাতারে সব ভিসার মেয়াদ 1 মাস বাড়ানো হয়েছে। অন্যদিকে আগামী 5 মার্চ পর্যন্ত দুবাই, আবুধাবি, শারজাহ, দাম্মাম ও কুয়েতের সকল ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের অনিশ্চয়তার উৎকণ্ঠায় অপেক্ষার কথা জানাচ্ছেন মিসবাহ রহমান।
হাতে বোর্ডিং পাস, চোখে উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা, কখন আকাশে উড়বে ফ্লাইট। মধ্যপ্রাচ্যে চলমান যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান যুদ্ধ পরিস্থিতির জেরে হঠাৎ করেই বিপাকে পড়েন যাত্রীরা। কেউ কর্মস্থলে ফিরতে পারছেন না, কেউ বা জরুরি প্রয়োজনে ভ্রমণ করতে গিয়ে আটকে পড়েছেন। এখানে জানতে পারলাম যে আমার ফ্লাইট মিস, দুবাই এলএস আছি নাকি, এটা মিস হয়ে গেছে। এখন আমার ভিসার মেয়াদ শেষ, নতুন করে আমি টিকিট কাটে যাওয়ার লাগতেছে। নিরাপত্তার কারণ দেখিয়ে মঙ্গলবার ঢাকার বিভিন্ন এয়ারলাইন্সের 38টি ফ্লাইট বাতিল হয়েছে। এমন পরিস্থিতিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা গেছে উদ্বেগ আর হতাশার চিত্র। এত দ্রুত খবর দিছে তাড়াতাড়ি আসেন, 5টায় ফ্লাইট, ঠিক আছে। এখন ভিতরে ঢোকার পর বলতেছে না আপনাদের ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে বিকাল 5:45-এ। এখন আমরা সারাদিন এই ঘুরতেছি, এটা ভোগান্তি না। 2 দিন আগে নিয়ে আসছে, বলছে কালকে বেলা ভোর 5টায় ফ্লাইট হবে। আমাদের রুমের ব্যবস্থাও নাই, কারণ তো রোজ সময় খাওয়া দাওয়ার হিসাব তো আমরা করছি না। প্রবাসী কর্মীদের মধ্যে অনিশ্চয়তা আরও বেশি। অনেকেই বলছেন নির্ধারিত সময়ে কর্মস্থলে যোগ দিতে না পারলে চাকরি হারানোর আশঙ্কা রয়েছে। কারো কারো ভিসার মেয়াদ শেষ হওয়ার শঙ্কাও দেখা দিয়েছে। এদিকে কাতারের সব ভিসার মেয়াদ 1 মাস বাড়ানো হয়েছে। আগামী মেয়াদ আছে আপনার এপ্রিলের 8 তারিখ পর্যন্ত, এবার এসে 1 মাস আছে। আর এখন কি করবো, এখন নিজের মাথায় কাজ করতেছে না। এখন দেশের যুদ্ধের কারণে ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। ক্যান্সেল হয়ে গেলে আমি সেখানে অফিসে যোগাযোগ করছি। যোগাযোগ করার পরে তারা বলছে আমাদের কিছু করার নেই। এখন তারা ভিসা ক্যান্সেল হয়ে যায়, 5 তারিখে ছেলে ঢুকতে না পারলে ভিসা ক্যান্সেল হয়ে যায়। টিকিট কিনছি, আমরা টাকা দিয়েই কিনছি, তো সেই টিকিট আমাদের হয়রানি করতেছে। আপনারা না গেলে টাকা ক্যান্সেল হয়ে যাবে বা আপনি যাইতে পারবেন না, মানে বিভিন্ন ধরনের আমাদের হুমকি উপরে পড়তে হচ্ছে। বর্তমানে কুয়েত, বাহরাইন, কাতার, আবুধাবি, শারজা, দুবাই ছাড়া অন্যান্য রুটে ফ্লাইট চলাচল শুরু হয়েছে। মিসবাহ রহমান, বাংলা ভিশন, ঢাকা। ঢাকার 2 সিটি কর্পোরেশনের ফান্ডে টাকা নেই, ফলে দুশ্চিন্তায় পড়েছেন নবনিযুক্ত 2 প্রশাসক। সংকট সমাধানে সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের। ইতিবাচক মনোভাব নিয়ে নগরবাসীর দুর্ভোগ লাঘবে সব ধরনের পদক্ষেপ নিতে বলেছেন সরকার প্রধান। এদিকে শিক্ষার্থী, বয়স্ক এবং প্রতিবন্ধীদের জন্য রেল সেবায় 25% ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 10 মার্চ কড়াইল বস্তিতে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রিপোর্ট করছেন সিকান্দার রেবান। দিনের কার্যসূচি অনুযায়ী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের শূন্য পদে নিয়োগের বিষয়ে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্টদের সাথে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ডের বিষয়েও আলোচনা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে নির্বাচনী অঙ্গীকার, যে অগ্রাধিকার প্রকল্প ফ্যামিলি কার্ড, সেটির বাস্তবায়নের কাজ শুরু হবে। যদিও ডাটা সংগ্রহ, ডাটা এন্ট্রি এগুলো শুরু হয়েছে 23 তারিখ থেকে, বাট ফ্যামিলি কার্ড বিতরণ ফিজিক্যালি শুরু হবে ইনশাআল্লাহ 10ই মার্চ থেকে। মাননীয় প্রধানমন্ত্রী সেটি শুরু করবেন কড়াইল বস্তি। ঈদে ঘরমুখো মানুষের স্বস্তির জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দূরপাল্লার ট্রেন ও মেট্রো রেলে বিশেষ সুবিধা নিশ্চিতের কথা জানান সংশ্লিষ্ট মন্ত্রী। শারীরিক প্রতিবন্ধী, যারা বয়স্ক অর্থাৎ 65+ সিনিয়র সিটিজেন, আর হচ্ছে স্টুডেন্ট যারা, তাদের জন্য দূরপাল্লার যে আমাদের ট্রেন আছে ইন্টারসিটি এবং আমাদের মেট্রো রেল, সেখানে আমরা 25% ভাড়া ডিসকাউন্ট করব। তবে দিনের সবচেয়ে আলোচিত বৈঠক ছিল প্রধানমন্ত্রীর সাথে ঢাকা সিটি কর্পোরেশনের 2 প্রশাসকের। নতুন দায়িত্বপ্রাপ্তরা জানান, আগের প্রশাসকরা ফান্ডে তেমন কোনো টাকা রেখে যাননি, ফলে এই মুহূর্তে রুটিন কাজগুলো চালিয়ে নেওয়া দুষ্কর। যে পরিচ্ছন্ন ঢাকা এবং সবুজায়ন ঢাকা এবং মশার এই তিনটা বিষয়ের উপরে উনি জোর দিয়েছেন। এই তিনটা, সামনে যেহেতু বর্ষা আসতেছে এবং সামনে ডেঙ্গুর প্রকোপ বাড়বে, এই কারণে মশাকে যে কোনোভাবেই হোক মশাকে নিয়ন্ত্রণে আনতে হবে আর ক্লিন করতে হবে। আমাদের দক্ষিণ মাননীয় প্রশাসক সাহেব যেটা বলেছে, একইভাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে এখন ভঙ্গুর অবস্থা। ফান্ড নেই, 1470 কোটি টাকার টেন্ডার দিয়ে ওয়ার্ক অর্ডার দিয়ে দেওয়া হয়েছে। বিলিং গত 12 তারিখে নির্বাচন হয়েছে। সাবেক প্রশাসক যিনি ছিলেন তিনি 10 তারিখে শেষ অফিস করে 34টি ফাইলকে সই করে গেছেন, যেখানে ফান্ড দিতে হবে, বিল দিতে হবে, আসলে কোনো টাকাই নেই। 25 কোটি টাকা আছে,
আয় ব্যয় এবং রাজস্ব থেকে রেভিনিউ সেকশন আমি কথা বলে যেটা জানতে পেরেছি, আমার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রতি মাসে স্যালারি আসে 13 কোটি টাকা। 13 কোটি টাকার থেকে থাকবে 12 কোটি। বিচার বিশ্লেষণ আপনারাই করবেন, উন্নয়ন কর্মকাণ্ড কিভাবে করব। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। মঙ্গলবার সচিবালয়ে এলজিআরডি মন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন ভারতীয় হাই কমিশনার। সাক্ষাতে দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় এবং বাংলাদেশ ভারত পারস্পরিক সহযোগিতা কিভাবে আরও বাড়ানো যায় তার উপায় নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে স্থানীয় সরকারের উন্নয়নের বিষয়েও কথা হয়েছে বলে জানান ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। 3 দিনের সফরে ঢাকায় দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর এসেছেন। যুক্তরাষ্ট্র বাংলাদেশের মধ্যে কৌশলগত সম্পর্ক জোরদারের লক্ষ্যে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় এসেছেন। তাকে বহনকারী ফ্লাইটটি মঙ্গলবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এই সফরে পল কাপুর নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী, সিনিয়র কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন। কাপুর দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে অভিন্ন স্বার্থ এগিয়ে নেয়ার উপায় নিয়ে আলোচনা করতে পারেন। পল কাপুর 2025 সালের 22 অক্টোবর যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে প্রত্যাবাসনের লক্ষ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সহ অন্যান্য আন্তর্জাতিক ফোরামে যুক্তরাজ্যের নেতৃত্ব অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি আহ্বান জানান। সাক্ষাতে পররাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে ইন্দো প্যাসিফিক বিষয়ক ব্রিটিশ মন্ত্রী সীমা মালহোত্রাকে পাঠানোর জন্য ধন্যবাদ জানান। এছাড়া উভয় পক্ষ বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক, দুই দেশের জনগণের যোগাযোগ ও যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসীদের ভূমিকার প্রশংসা করেন। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার বিষয়টি নিজ দেশের সদর দপ্তরে অবহিত করবেন এবং যুক্তরাজ্য বিষয়টি যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলে আশ্বাস দেন সারাহ কুক। এনসিপির মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। অভিযোগের ভিত্তিতে সব ব্যাংকে চিঠি দিয়ে আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে। তার অ্যাকাউন্ট খোলার ফর্ম, লেনদেন সহ যাবতীয় তথ্য আগামী 3 কর্মদিবসের মধ্যে পাঠাতে বলা হয়েছে ব্যাংকগুলোকে। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সহ 3 জন ছাত্র প্রতিনিধি। আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন। 2023 সালে আত্মপ্রকাশ করা গণতান্ত্রিক ছাত্র শক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির আহ্বায়ক ছিলেন আসিফ মাহমুদ। বর্তমানে তিনি এনসিপির মুখপাত্র। গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে রুল জারি করেছে হাইকোর্ট। সেই সাথে সংবিধান সংস্কার পরিষদের শপথ কেন সংবিধানের সাথে সাংঘর্ষিক হবে না তাও জানতে চাওয়া হয়েছে রুলে। এই আদেশের ফলে সংসদের প্রথম অধিবেশনের আগেই জুলাই সনদ ও গণভোট বিচারাধীন বিষয় হয়ে গেল বলে জানান রিটকারীর আইনজীবী আহমেদ সরোয়ারের রিপোর্ট। সংবিধানের 93 অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ জারি করতে পারেন না এমন যুক্তিতে এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের 2 আইনজীবী। সেই রিটের প্রাথমিক শুনানি করে মঙ্গলবার জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ ও অসাংবিধানিক নয় তা জানতে চেয়ে রুল জারি করে বিচারপতি রাজিকাল জলিল ও বিচারপতি আনোয়ারুল আলমের হাইকোর্ট বেঞ্চ। জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ কেন অবৈধ হবে না সেই মর্মে 4 সপ্তাহের মধ্যে রুল দিতে বলেছে এবং আরও একটি গণভোট আদেশ, সেই গণভোট অর্ডিন্যান্স যেটা সেটাও কেন অবৈধ হবে না সেই মর্মে রুল জারি করতে বলেছে। জামায়াতের আইনজীবী শিশির মনির বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট বাতিল হলে সংসদ নির্বাচন নিয়ে প্রশ্ন উঠবে। তার মতে এই রিটে সরকারের সংশ্লিষ্টতা থাকলে তা হবে দ্বিচারিতা। আমরা দেখতে পাচ্ছি এই রিট মামলা শুনানি করার ক্ষেত্রে এবং এই রিট মামলাটি পরিচালনা করার ক্ষেত্রে সরকারের একাংশের ডাইরেক্ট সংশ্লিষ্টতা দেখা যাচ্ছে। যদি বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ না থাকে, 30টি কনসেনসাসের ভিত্তিতে সংস্কার প্রস্তাব না থাকে, গণভোটের প্রশ্ন অবৈধ হয়, তাহলে শেষ পর্যন্ত থাকবে কি? শেষ পর্যন্ত নির্বাচন থাকে, সরকার থাকে,
নিজের গদি থাকে, সব কিছুই বড় ধরনের প্রশ্নের সম্মুখীন হবে। তো এই দায়িত্ব তাদেরকে নিতে হবে যারা এই প্যান্ডোরার বক্স ওপেন করাচ্ছেন। জাতীয় জীবনের এত বড় গুরুত্বপূর্ণ বিষয়কে ডিজাইন করে আদালতের সাবজেক্ট ম্যাটার বানিয়ে পার্লামেন্টকে পাশ কাটানোর যে কৌশল, এটি অতীতেও ভালো কোনো কৌশল হিসেবে প্রমাণিত হয় নাই। তবে এই যুক্তি মানতে নারাজ রিটকারীর আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। আমরা কোনো অবস্থাতেই সংস্কারের বিরুদ্ধে না, আমরা পর্যাপ্ত সংস্কার চাই, সংবিধানের, গণমাধ্যমের, বিচার বিভাগের, নির্বাহী বিভাগ, পুলিশ, কিন্তু সেটি হতে হবে বৈধ আইনি কাঠামোর মধ্যে, নাহলে সবই ভেস্তে যাবে। এবং নির্বাচনের সঙ্গে এর কোনো দ্বন্দ্ব নেই। আমরা অন্তর্বর্তী সরকারকেও চ্যালেঞ্জ করিনি, আমরা তো ওই আদেশের সমস্ত আদেশ চ্যালেঞ্জ করিনি। আমরা সেকশন 3 যেটায় গণভোট হয়েছে, সুপ্রিম কোর্ট 8ম সংশোধনী বাতিল করেছিল পার্ট, সেটা হচ্ছে হাইকোর্ট কেন বিভক্ত হলো, রাষ্ট্রধর্ম ইসলাম ছিল, এর অতীতে বহু নজির আছে। রুলের শুনানি ছাড়া এর বিরুদ্ধে আপিল বিভাগে যাওয়া যাবে কিনা সেটি দেখবেন বলে জানান অ্যাডভোকেট শিশির মনির। ট্রেডিশন অ্যালাউ করে না, আইনেও অ্যালাউ করে না, তারপরে এই ব্যাপারটি আমরা আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। চট্টগ্রামে সীতাকুণ্ডে 7 বছর বয়সী শিশু জান্নাতুল নাইমা ইরা হত্যার ঘটনায় মূল অভিযুক্ত বাবু শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তিগত সহায়তায় কুমিরা কাজীপাড়া এলাকা থেকে মঙ্গলবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। রাতে সীতাকুণ্ড মডেল থানা প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান জানান, পারিবারিক বিরোধের জেরে পূর্ব পরিকল্পিতভাবে শিশুটিকে পাহাড়ে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করা হয়। শিশুটি এই কথা বলে দেওয়ার কথা বললে শিশুটিকে গলা কেটে হত্যার চেষ্টা করার পর শিশুটি মারা গেছে ভেবে অভিযুক্ত বাবু শেখ সেখান থেকে পালিয়ে যায়। গ্রেপ্তার বাবু শেখকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আনুমানিক 7 বছরের একটি মেয়ে আংশিক গলা কাটা অবস্থায় এখানকার কয়েকজন নির্মাণ শ্রমিক তাকে উদ্ধার করেছে এবং সেখান থেকে থানা পুলিশ অতি দ্রুত সীতাকুণ্ড হাসপাতালে ভর্তি করে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে তাকে ভর্তি করা হয়। এবং অত্যন্ত দুঃখের বিষয়, আজ সকালে ভিকটিম শিশু মেয়েটি ভোর আনুমানিক 5টার দিকে মারা যায়। এই ঘটনার সাথে জড়িত মূল অভিযুক্ত বাবু শেখকে আমরা আজকে 12টার দিকে উমরা থেকে আটক করেছি। বর্তমান পরিস্থিতিতে মার্চ মাস পর্যন্ত জ্বালানি খাতে তেমন সংকট হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ইরান ইসরায়েল যুদ্ধের বিষয়টি মাথায় রেখে সরকার জ্বালানি নিরাপত্তা জোরদার করছে। বাংলা ভিশনকে তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী। আশা করি আমরা মানুষের সংখ্যা দূর করতে পারবো আর কি। তারপরে বুঝতে হবে যে যুদ্ধকালীন সমস্যা তো আছেই, আমাদের যতখানি চেষ্টা করা দরকার সব করবো আমরা। ঠিক আছে, আচ্ছা। তবে মার্চে কোনো চিন্তা নেই, পরের মাসেও মানে কাজ করছি আমরা। ঠিক আছে, যুদ্ধটা কি দীর্ঘমেয়াদী হলে আমাদের জন্য সমস্যা হতে পারে? অবশ্যই সব দেশের জন্য, শুধু বাংলাদেশ না, সবাই এফেক্টেড হবে এটাতে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। ইরান ও লেবাননে নিহতের সংখ্যা প্রায় 800। হামলা জোরদার নির্দেশ ট্রাম্পের, পাল্টা আক্রমণ জোরদার ইরানের, হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা। মধ্যপ্রাচ্যের রুটের 147টি ফ্লাইট বাতিল, উদ্বেগ উৎকণ্ঠায় প্রবাসী ও বিদেশগামীরা। কাতারের ভিসার মেয়াদ বাড়ল 1 মাস। ঢাকার 2 সিটির ফান্ড শূন্য, প্রধানমন্ত্রীর শরণাপন্ন 2 প্রশাসক। মহানগরবাসীর দুর্ভোগ লাঘবে ব্যবস্থার নির্দেশ তারেক রহমানের। 3 দিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। বাংলাদেশের সাথে কৌশলগত সম্পর্ক জোরদারই লক্ষ্য। সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাংক হিসাব তলব করে সব ব্যাংককে চিঠি দিয়েছে বিএফআইইউ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।